আর আমিও না বলে থামছি না। দেখছো না কিভাবে ড্রেন পায়খানার জল দিয়ে কিভাবে বানায় এসব ছাতার মাথা ফুচকা গিলিস দুজনে মিলে। জানো, আজকে আমি বাথরুমে গিয়ে পাতলা পাতলা ডালের মতো কিছু ছাড়ছি, আর আমার পাতলা ডাল মেন হলের পানিতে গিয়ে মিশেছে। আমি এই ব্যাপারে 100% নিশ্চিত। আর সেই পানি দিয়ে তো ফুচকার টক বানিয়েছে আজ। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখ। ইস, কি মজার জিনিস ছেড়েছি। আমাকে বললো তো আমি ডাইরেক্ট দিয়ে দিতাম। শুধু শুধু এত প্যারার কি ছিল, এতে সময়েরও অবস্থায় হলো, আর আমার টাকারও খরচ হলো শুধু শুধু। আকাশের বলতে দেরি, অন্তরা মুখ ভর্তি বমি করতে দেরি হলো না। কি বিচ্ছিরি কথাবার্তা বলে এই ছেলেটা। ওর পছন্দের মানুষ, ওর পছন্দের খাবারটাকে নিয়ে এ কি বলল। এখন তো এই খাবার অন্তরা জীবনেও মুখে তুলতে পারবে না। বেচারি বমি করতে করতে কাহিল অবস্থা। যা খেয়েছিল সব ফেলে দিল। অন্যদিকে পদ্ম এতক্ষণ চুপচাপ সব হজম করে নিলেও এখন আর সহ্য করতে পারল না। এই সেই দুমদাম কয়েকটা কিল বসাতে লাগলো আকাশের পিঠে। ও জানে আকাশ এমন কেন করেছে। হতচ্ছাড়া ছেলে, গার্লফ্রেন্ডকে খাওয়াতে কষ্ট লাগে না, আর বোনকে খাওয়াতে গেলে কষ্ট, মন পুড়ে যায় কষ্টে। ঠিক সেই সময় মাহাদের বাইক এসে থামে ওদের সামনে। হেলমেট খুলেই সামনে দেখতে পায় এক বিরল দৃশ্য। পদ্ম আকাশকে মারছে, আর পাশে অন্তরা বমি করতে করতে কাহিল অবস্থা। মাহাত বাইক থেকে তড়িঘড়ি করে নেমে আগে পদ্মকে সরায় আকাশের কাছ থেকে, আর আকাশকে ইশারায় অন্তরাকে সামলাতে বলে। কিন্তু পদ্ম আজ একটু বেশি চটে ছিল মনে হয়, তাই আবার তেড়ে যায় মারতে। এই মির্জাফরকে আজও সত্যি খুন করে ফেলবে। পদ্ম মাহাতকে দেখেই তাই ওকে জাপটে ধরা মানুষটাকে অন্য দেখেনি, তাই ওকে চাপটে ধরা মানুষটাকে অন্য কেউ ভেবে তাকেও দুইবার কিল লাগিয়ে দেয়। মাহাত দু হাতে তুলে চেয়ারে বসিয়ে দেয় এক রামধনুক পদ্মকে। এতক্ষণ পর পদ্মর হুঁশ ফিরে মাহাতকে এখানে দেখে একটু চমকায়, ঘাড় ঘুরিয়ে তাকায় আকাশের দিকে। এই বেটা আসলেই একটা মির্জাফর, ঘরের শত্রু বিভীষণ। নিশ্চিত মাহাত ভাইকে এই ছেলেই ফোন করে ডেকে এনেছে। মাহাত ক্ষীণ শ্বাস ছেড়ে চেয়ারে গিয়ে বসে। সুদীর্ঘ সময় ধরে নৈশব্দ চলে সবার মাঝে। হঠাৎ মাহাদের ফোনের শব্দে সবাই একটু নড়ে চড়ে ওঠে। মাহাত ফোন বের করে পকেট থেকে ডিজিটাল স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে একটু চমকায় না ও, আর চোখে একবার তাকায় পদ্মর দিকে। পদ্ম মাহাতকে দেখে ভয়ে নিঃশব্দ হয়ে মূর্তির মতো বসে আছে তখন থেকে। মাহাত নিঃশব্দে হাসে, চোখের চাহনিতে উষ্ণতা নামিয়ে উঠে দাঁড়ায়। ফোন রিসিভ করে সরে যায় পদ্ম থেকে কিছুটা দূরে। পদ্ম ভ্রু কুঁচকে তাকায় সেই যাত্রায়। হঠাৎ করে মাহাদের পদ্ম থেকে দূরে গিয়ে কথা বলাটা একদম পছন্দ হলো না ওর। মনে কেন জানি ব্রিটিশনার পারদ গাঢ় হলো। একটা কালো রঙের গাড়ি এসে আচানক ওদের সামনে এসে ব্রেক কষলো। দরজা খুলেই ব্ল্যাক শিফনের শাড়ি পরিহিত এক সুন্দরী নারী নেমে দাঁড়ালো গাড়ি থেকে। তার শরীরে ডিপ নেক ব্লাউজ, ফলপ্রসূ স্বচ্ছ শিফন শাড়ির ভেতর দিয়ে তার ক্লিভেজ দৃশ্যমান। বার্গেন্ডি রঙের রাঙানো গোল্ডেন স্ট্রিক্সে সজ্জিত খোলা চুলগুলো মুখের চারপাশে অদ্ভুতভাবে ছড়িয়ে আছে। হাতে রিচ ওয়াচ আর কানে 2 জোড়া ডায়মন্ড। মেয়েটা গাড়ি থেকে নেমেই কোনো দিকে না থেকেই মাহাদের পেছন থেকে জড়িয়ে ধরে। মাহাত ফোনে ব্যস্ত ছিল, তাই আগন্তুকের উপস্থিতি আলোড়ন সে বুঝতে পারেনি। কিন্তু রাস্তার মাঝে মেয়েলি দুটো হাত জড়িয়ে ধরায় মাহাত কীটকর্তব্য বিমূঢ়। মস্তিষ্ক কিছুক্ষণ থম ধরে যায় রয় ওর। সৎবৃত ফিরতেই মেয়েলি হাতের মালিক থেকে নিজেকে এক প্রকার জোর করে ছাড়িয়ে পেছনে করে তাকায়। আগন্তুককে দেখে বিরক্তের মুখ কুঁচকে আসে ওর। পদ্ম নিশ্চুপ বাচ্চার মতো এতক্ষণ বসে থাকলেও এখন যেন বুনো ষাঁড়ের মতো ফুস করে ওঠে। পদ্ম রেগে গিয়ে ওর নাক আর কান লাল হয়ে যায়। আজ ওর ব্যতিক্রম নেই। দাঁত কিরমির করে হিংস্র চোখে তাকায় সামনের মেয়েটার দিকে, যেন চোখ দিয়েই ঝলসে দেবে সর্বাঙ্গ। কে এই মেয়ে? আর ওর মাহাত ভাইকে এভাবে জড়িয়ে ধরেছে কেন? বেহায়া মেয়ে, লাজ লজ্জা বলতে কি কিছু নেই? একে তো এত খোলামেলা পোশাক, যা দেখে পদ্মর নিজেরই লজ্জা থাকছে। তার উপরে সবার সামনে এমনভাবে জড়িয়ে ধরা। বেহায়াপনার একটা লিমিট থাকা দরকার। পদ্ম আকাশের দিকে তাকায়, দেখতে পায় আকাশ পাতালও এই বেহায়া মেয়েটাকে কেমন যেন হাঁ করে গিলছে। পদ্মর মুখের ভঙ্গি 10 গুণ বেশি গতিতে পরিবর্তন হলো। রাগ এবার মাথা চড়ে বসলো। আকাশকে ঘুম থেকে জাগাতে চেয়ারে পা দিল এক লাথি। চেয়ার সহ বেচারা নড়ে চড়ে উঠল। বিরক্তি উচ্চারণ করতে গিয়েও নিজেকে শুধরে নিল আকাশ। ঝাড়ি মেরে জিজ্ঞেস করলো, সমস্যা কি তোর ডাইনি? সকাল থেকে আমার পিছনে এমন লেস গটিয়ে পড়েছিস কেন? দাঁত বের করে কামড়াবার ভঙ্গি করে পদ্ম।
বনবিড়ালের মতো খ্যাক করে বলে ওঠে, লজ্জা করে না তোমার ছোট বোনের সামনে এমন বিহেভ করতে? কখন ধরে দেখছি এই বেহায়া মেয়ে ছেলেকে পানি ছাড়া হা করে গিলছ। বেয়াদ্দব ছেলে, ছোট বোনের সামনে এমন পরিস্থিতিতে পড়ায় লজ্জা পাবে তা না, সেও বেহায়াপনা শুরু করে দিয়েছে। আর একবার যদি দেখি না ওই দিকে তাকিয়েছো তাহলে কি করবি শুনি? তাহলে বাসায় গিয়ে মামিকে বলে দিব তুমি তার ব্যাগ থেকে টাকা চুরি করেছো। তুই কি করে জানলি? সব জানতা আমি, বললাম না? তুই আসলে একটা ডাইনি পদ্ম। আল্লাহ তোরে শাস্তা করবে, তুই দেখিস। শকুনের দোয়ায় গরু মরে না ভাই, জানো তো। তবে এখন এই সামনের ডাইনিটাকে আগে বলো। মুন্নি মাহাত ভাইয়ের ক্লাসমেট। ভার্সিটি পড়াকালীন মেয়েটা পাগল ছিল মাহাত ভাই বলতে। শুনেছিল বিয়ে হয়ে ডিভোর্সও হয়ে গিয়েছে। এখন মনে হয় আবার মাহাত ভাইয়ের গলায় ঝুলতে চাইছে। এক কথায় উত্তর দেয় আকাশ। মুন্নি? পদ্ম মনে মনে বেশ কয়েকবার আওড়ায় নামটা। তার তখনই চায়ের দোকানে রেডিওতে বেজে ওঠে, মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে। চাচুরা চোখ বিস্ময় বিম্বলে হয়ে তাকায় চায়ের দোকানের মালিক মনসুর মালিকের দিকে। মনসুর আলী আচানক এই কি হলো বুঝতে না পেরে তার পান খাওয়া দাঁত বের করে হেসে দেয়। মাহাত এমনিও প্রচণ্ড বিরক্ত ছিল, তার উপরে এমন সময় এমন গান শুনে রাগে গা রিরি করে ওঠে। দিল মনসুর আলীকে এক রামধনুক। দাবো খেয়ে মনসুর আলীর সাথে সাথে রেডিও বন্ধ করে দেয়। সবাই আবার মনোযোগ দিল মাহাত আর মুন্নির দিকে। মির্জা কথার তালে তালে বারবার মাহাতকে ছুঁয়ে দেওয়ার চেষ্টা করছে, যা আপাতত মাহাত কৌশলে এড়িয়ে যাচ্ছে। পদ্ম অমিনিশ চেয়ে কিছুক্ষণ সেই দিকে। মেয়েটার ভাবভঙ্গি পছন্দ হলো না, সাথে এটাও বুঝলো ওর মাহাত ভাই ভীষণ বিরক্ত মেয়েটার ওপরে। তাই চেয়ার ছেড়ে উঠে সোজা দাঁতে দাঁত চেপে চলে গেল তাদের কাছে। সাথে আকাশ আর অন্তরাকেও আসতে বলল ইশারায়। মেয়েটা কথা বলার মাঝখানে পদ্ম মাহাদের এক হাত জড়িয়ে ধরে কাছে ঘেঁষে বলল, হ্যালো আন্টি, কেমন আছেন? আন্টি? এই মেয়ে, আমাকে কি তোমার আন্টি মনে হচ্ছে? ও সরি, আন্টি না, আকাশ ভাই খালা আম্মাকে সরি বলো। পদ্মর কথায় আকাশ আর মাহাত দুজনেই মুখ টিপে হাসতে লাগলো। কি খালাম্মা? এই মেয়ে, তুমি কি পাগল? জিজ্ঞেস করছেন নাকি জানতে চাইছেন? আকাশ বলল এবার। কে তোমরা? কি সমস্যা তোমাদের? আর এভাবে আমাদের কথার মাঝে কেন ঢুকলে? পদ্ম মাহাদের আরও একটু পাশ ঘেঁষে হাত জড়িয়ে পড়ল। আমরা হলাম মাহাত ভাইয়ের ছানা। ছানা মানে? মাহাদ, তুমি বিয়ে করেছো? না, বিয়ে তো এখনো করতে পারিনি বেচারা। তাছাড়া করলেও বুঝি আমার মতো ছানা থাকতো। তাহলে কে তোমরা? বললাম না, ছানা। কানে শোনেন না খালাম্মা? এই মেয়ে, চুপ থাকো তুমি, একটু বেশি কথা বলো। আসলে আন্টি আমি একটু টকেটিভ টাইপের, কথা না বলে একদম থাকতে পারি না। আর মাহাত ভাই হলো মুখ চোরা স্বভাবের, একটু কম কথা বলে, তবে মুখের এক্সপ্রেশন দিয়ে বুঝিয়ে দেয় নিজের মতামত। এই যেমন এখন আপনার আচানক আগমন, মাহাত ভাই খুব বেশি প্রসন্নতা অনুভব করেনি, অথচ দেখুন তবুও কেমন বিড়ালের মতো চুপ হয়ে আছে। মুন্নি বুঝলো ওকে অপমানের উদ্দেশ্যে কথাগুলো বলা হচ্ছে, কিন্তু তাও গায়ে মাখলো না ও, কারণ অনেক বছর পর ওর রাজকুমারকে হাতের কাছে পেয়েছে। তাহলে এত সহজেই ছেড়ে দিলে চলবে কি করে? তাই নিজের রাগে গিলে পদ্মকে পাশ কাটিয়ে বলল, মাহাদ, চলো আমরা একটু বসি, কথা আছে তোমার সাথে। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে মাহাদের হাত ধরে চেয়ারে বসে নিল। পদ্ম কানে হাত দিয়ে গলা ফাটিয়ে না বলে চিৎকার করে উঠল। আচানক পদ্মর এমন গগন বিদারিণী চিৎকারে মুন্নি মাহাত দুজনেই হকচকিয়ে ওঠে। পদ্ম দৌড়ে এসে মাহাতকে নিজের পাশে টেনে বলে ওঠে, মাহাত ভাই বসতে পারবেন আন্টি? না কেন, কি হয়েছে? চেয়ারে কি ময়লা লেগে আছে বুঝি? না, ময়লা নেই। তাহলে? আসলে মাহাত ভাই বসতে পারবে না, কারণ মাহাত ভাইয়ের পঞ্চদেশে পাইলস হয়েছে। মাহাত সহ আশেপাশে সবাই একসাথে বিস্ময়ে বিমূঢ়। কি বলে এই মেয়ে? এতদিন ছিল ফোড়া, আর এখন পাইলস? কয়েকদিন পর এই মেয়ে মাহাত ভাইয়ের পশ্চাৎ দেশে তলোয়ার না ঢুকিয়ে দেয়? সত্যি কি এই মেয়ে পাগল? পৃথিবীর যত উদ্ভট চিন্তা আর আবাল টাইপের প্ল্যানিং আছে সব এই মেয়েটার মাথা থেকেই বেরোতে পারে। এ তো পাগলের থেকেও এক কাঠি উপরে। আকাশ মনে মনেই ভাবে, ভুলে গিয়েছিল ঠিক কে আছে ওদের সাথে। হাতে গুটিয়ে বসে হাসা ছাড়া আর করণীয় আর কিছুই নেই। মাহাত পদ্মর দিকে রাগে চোখে তাকাতেই পদ্ম টুকুস করে চোখ মেরে দেয় ওকে। পাইলস? সত্যি? মনের চোখে অবিশ্বাসের ছাপ।
তো আমি কি মিথ্যে বলছি? বিশ্বাস না হলে ভাইকে জিজ্ঞেস করে দেখুন। তাছাড়া এই কারণেই তো মাহাত ভাই বিয়ে পর্যন্ত করেনি এতদিন। মাহাত যেন ভাষা হারিয়ে ফেলেছে প্রতিবাদ করার। আসলে মাথার উপর দিয়ে যাচ্ছে সব কিছু। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে বেচারা। আপন হাতে ভ্রু কুচকে আসে ওর। এখন পাগলের পাল্লায় পড়েছে ও। আজব, পাইলসের সাথে বিয়ে কি সম্পর্ক? তা আপনার মোটা মাথায় ঢুকবে না আন্টি, ছাড়েন সব। বাই দা ওয়ে, তুমি কে? ছানাবাদে? মুন্নি পদ্মকে আর চোখে দেখে নিয়ে জিজ্ঞেস করে, পদ্মফুল। কোথাকার? জলে ভাসা পদ্ম ফুল? তাহলে এখানে কি করছো? মুন্নি খোঁচা মেরে বলে, মাহাত ভাইয়ের পদ্মফুল। পদ্মর কথা কর্ণপাত হতেই মাহাত গম্ভীর নয়নে একবার তাকায় পদ্মর দিকে। কেন জানি এক অনাবিল সুখ অনুভূত হয় ওর মন জুড়ে। কিন্তু কেন? তেমন আহামরি কথা তো নয় এটা। মাহাত তো রোজই বলে বেড়ায় এমন কথা। তবে আজ কেন পদ্মর মুখে একই কথা শুনে মনটা ছুঁয়ে গেল? যেন প্রখর গরমেও ঝর্ণার শীতল জলের স্পর্শ বুলিয়ে দিচ্ছে মাহাদের শরীরের প্রতিটি রঞ্জে রঞ্জে। মাহাত খোলা চোখেও আজ তা অনুভব করতে পারছে। মাহাদ, তুমি কিছু বলছো না কেন? কে এই মেয়ে? এত সাহস হয় কি করে এসব বলার? মাহাদের কাঁধে হাত রেখে ঝাঁকিয়ে বলে মুন্নি। ঝাঁকুনিতে নিজের একান্ত চিন্তার মেঘমালা উড়ে গেল মাহাদের। যেন ঘুমের ঘড়ি হোঁচট খেল। হকচকিয়ে কিছু না বুঝে বেফাস বলে ফেলে, হ্যাঁ হ্যাঁ আন্টি, ও আমার পদ্ম। মাহাদ, তুমিও? বলে মুন্নি রাগ দেখিয়ে চলে গেল সেখান থেকে। আর এদিকে মাহাদ নিজের উত্তরে নিজেই বিষম খেলো যেন। এসব কি বলেছে ও? কি হয়েছে এটা কি ওর? আগে তো কখনো এমনটা করেনি। সবসময় হিসেব করে কথা বলা মাহাত আজ হঠাৎ করে এতটা বেহিসাবি হয়ে গেল কি করে? পাশে কারোর কলকলিয়ে হাসির শব্দে মাহাতের ধ্যান ফেরে। পদ্ম হাসছে মুন্নিকে এভাবে চলে যেতে দেখে। পদ্মর প্রাণ খোলা হাসি দেখে মাহাদও হেসে দিল। ভেবেছিল রাগ করে কথা বলবে না কিছুদিন মেয়েটার সাথে। কিন্তু এই মেয়ে থেকে চাইলেও যে মাহাত দূরে থাকতে পারে না রাগ করে থাকতে। এক হাতে জড়িয়ে পদ্মকে কাছে টেনে নিল। পদ্মর কাঁধে আকাশ অন্তরাও হাসছে। তবে দূর থেকে দুটো জ্বলন্ত চোখ ওদের দেখে যাচ্ছে কখন ধরে নীরবে। সে সম্পর্কে পদ্ম আর মাহাত একদমই অবগত নয়। সে চোখের মালিকের মন দহনে পড়ছে। এই দহনে ছাড়খাড় করে না দেয় পদ্ম আর মাহাদের মিষ্টি সম্পর্কটাকে আবার। নহরকে পাত্রপক্ষ দেখতে আসবে, এই জন্য আজ শেখ বাড়ির লোকজন বেশ উৎকণ্ঠায় আছেন। রান্না খাওয়া থেকে শুরু করে ঘরের আসবাবপত্র গোছানো, পর্দা গোছানো থেকে শুরু করে দরজার পাপোশ কোনো কিছুই যেন বাদ যায়নি পরিপাটি করতে। জাবেদা বেগমকে একটু বেশি ব্যস্ত হতে দেখা যাচ্ছে এসবের মাঝে। ছোট জা আর মেজো জায়ের হাতে হ্যাসেলের ভার দিয়ে তিনি ঘরের এক মাথা থেকে অন্য মাথায় হাঁটছেন। তবে অযথা হাঁটছেন বলে মনে হচ্ছে না, কাজের জন্যই হাঁটছেন তিনি। ড্রয়িং রুমে সোফায় বসে সিরাজুল সাহেব পত্রিকা পড়ছিলেন। সকাল সকাল পুরো পত্রিকা তিনি শেষ না করে ওঠেন না, এটা তার রোজকার অভ্যাস। শুধু তাই নয়, একটা পত্রিকা পড়তে তিনি এক বসায় 3 কাপ চা শেষ করবেন। তারপর মন চাইলে জায়গা ছেড়ে উঠে বের হবেন একটু হাঁটাহাঁটি করতে। ছেলে ব্যবসার হাল ধরার পর সিরাজুল সাহেব বেশ সময় পান নিজের জন্য এখন। তাই হয়তো আজকাল একটু বেশি আলসেমিও জেঁকে ধরেছে তার মধ্যে। তবে আজ হঠাৎ করে তার ডাইনিং রুটিনে একটু ছেদ পড়েছে। জাবেদ বেগম সকাল থেকে সিরাজুল সাহেবকে কেবল 1 কাপ চাই দিয়েছেন। আরেক কাপ চা চাইতেও মুখের উপরে ঝামটি মেরে না করে বলে, বাড়িতে দুধ চিনি কিচ্ছু নেই, সব শেষ। একজন চাকর ব্যক্তির নিকটে এমন মিথ্যে কথা হজম করা সত্যিই খুব দুঃখজনক। তবে সময় বুঝে তাও সহে নিতে হয় মাঝে মধ্যে। সিরাজুল সাহেব স্ত্রীর আচরণে ভীষণ আশ্চর্য হলেও মুখে কোনো শব্দ করলেন না। বুঝতে পারলেন আবহাওয়া আজ বেশি গরম। হাত দিয়ে তাওয়ার ছ্যাঁক খাওয়ার কোনো সম্ভাবনা আছে। তাছাড়া তিনিও জানেন এটা যে সম্পূর্ণ মিথ্যে একটা সংবাদ। কালী বাড়িতে মাসিক বাজার এনেছে, অথচ তার সহধর্মিনী মুখের উপরে কি সুন্দর করে মিথ্যা কথা বলে দিল। তো 1 কাপ বাড়তি চা দেওয়ার যন্ত্রণায় সিরাজুল তপ্ত শ্বাস ছাড়লেন। চায়ের নেশা কাটাতে পত্রিকায় নিজের পুরো মনোযোগ জ্ঞাপন করার চেষ্টা করলেন বৃথা। কিন্তু সেদিকেও সমস্যা। আর এই সমস্যার অপর নাম হলো স্বয়ং তার স্ত্রী জাবেদা বেগম স্থির নন। তার এভাবে ছোটাছুটিতে সিরাজুল সাহেব মন বসাতে পারছেন না আজ পত্রিকায়। তাই পত্রিকা থেকে চোখ সরিয়ে আর চোখে একবার তাকালেন নিজের সহধর্মিনীর দিকে। পাত্রপক্ষ আসার ব্যাপারটা তার মাথায় ছিল না। আজকাল তার আরেক সমস্যা দেখা দিয়েছে। সে খুব ছোটোখাটো বিষয় মনে রাখতে পারেন না, যার ফলপ্রসূ জাবেদা বেগম রাগের তোপে পড়তে হয় তাকে আজকাল প্রায়শই। যা আজও হয়েছে। তিনি সব ভুলে গিয়ে স্পষ্ট বিরক্তির সুরে জিজ্ঞেস করলেন, সমস্যা কি তোমার? ব্যাংকের মতো লাফালাফি করছো কেন?
তোমার জন্য আমি পত্রিকায় আজ মন দিতে পারছি না। তাছাড়া এই বয়সে এসে তোমার এমন আচরণ কিন্তু একদম স্বাভাবিক নয় জাবেদা। পরে হাড্ডি গোস্ত ভাঙলে ঠিক করার উপায় থাকবে না, মনে রেখো। স্বামীর এমন কথায় কটমট করে তাকায় জাবেদা হাত দিয়ে সোফার কুশনগুলোকে ছাড়তে ছাড়তেই বলল, আমাকে নিয়ে তোমার তো ভাবতে হবে না, নিজের কার্য করো। পড়তে না পারলে পানিতে গুলিয়ে ঔষধ মনে করে খেয়ে ফেলো সকাল বিকাল, তাহলে মন মস্তিষ্কের সাথে শরীরেও প্রবেশ করবে। কষ্ট করে চোখের জ্যোতি নষ্ট করে আর পড়তে হবে না। সিরাজুল সাহেব চোখের চশমা নাক থেকে টেনে তুলে বিরস কণ্ঠে শুধালেন, আজ এত হাইপার হচ্ছে কেন? কি সমস্যা? জল জল অনয়ের শিখা নিয়ে জাবেদা বেগম তেড়ে গেল স্বামীর দিকে। কণ্ঠে ঝাঁজ টেনে এনে বলল, এই, তোমাদের বাপ ছেলে সেই এক কথা, কিছু হলেই কি সমস্যা, কিছু বললে কি সমস্যা, চুপ থাকলেও কি সমস্যা তোমার? কেন বলো তো? আমায় দেখতেই তোমাদের সমস্যা ছাড়া কিছুই মনে আসে না, তাই না? সিরাজুল সাহেব আহাম্মক বনে গেলেন। এই বয়সে সেই স্ত্রীর এমন আচরণ তার মোটেও ঠিক মনে হলো না। সে ধরে নিয়েছে মাহাদের বিয়ের টেনশনে জাবেদার মাথা বুড়োকেছে। স্ত্রীর প্রতি এতক্ষণের সকল রাগ যেন নিমিষেই ঝরে পড়ে গেল। তিনি নিজেকে সামলে পড়লেন, তুমি ঠিক আছো জাবেদা? এমন করছো কেন? আমি তো খুব সাধারণ একটা প্রশ্ন করেছি, আর দেখো তুমি রাগ দেখিয়ে কি সব বলে যাচ্ছ। কিছু কি হয়েছে? জাবেদা বেগমের ধৈর্য এবার ফুরুত হলো। সে ভীষণ অসহিষ্ণু হয়ে তাকালো স্বামীর দিকে। নিজের স্বামী সন্তান কেউ তাকে বোঝে না। কি অভাগী কপাল তার! এক অজানা কষ্টেই মন ব্যথিত হলেও তার মুখে প্রকাশ করলেন না জাবেদা, বরং দীর্ঘশ্বাস ছেড়ে সোফায় গা ঢালা দিয়ে বসলেন। আফসোসের সুরে বললেন, তুমি ভুলে গেছো, তাই না? সিরাজুল সাহেব বিভ্রান্ত নয়নে মেলে তাকিয়ে বললেন, কি ভুলে গেছি? জরুরি কিছু ছিল বুঝি? স্বামীর কথা রাখবেন না হাসবেন বুঝতে পারলেন না জাবেদা। হাতে সময় কম, আজ আর ঝগড়া করার মন নেই। তাই তাড়া দিয়ে বললেন, আজ নহরকে পাত্রপক্ষ দেখতে আসবে, তুমি ভুলে গেছো? সকালে চা দিতে এসেই তো বললাম তোমাকে। সিরাজুল সাহেব মনে মনেই আহত হলো। সত্যিই তো, এত গুরুত্বপূর্ণ বিষয়টি তিনি এত সহজে বলে গেল কিভাবে? আজকাল যে তার কি হয়েছে আল্লাহই ভালো জানে। বাড়ির একমাত্র মেয়ে নহর, তাদের 3 ভাইয়ের মধ্যে কারোর ঘরে আর মেয়ে সন্তান জন্ম নেয়নি। তার অবশ্য খুব শখ ছিল মাহাদের পর একটা কন্যা সন্তানের পিতা হবার, কিন্তু জাবেদার কিছু সমস্যার কারণে তাদের আর সন্তান হওয়া হয়নি। হয়তো পদ্ম না থাকলে বাড়ির সবার আদরের মধ্যমণি হয়ে থাকতো নহর। কিন্তু সিরাজুল সাহেব পদ্মর মতো নহরকেও নিজের মেয়ের মতনই ভালোবাসেন। তিনি মনস্থির করেছেন সামনের বছর হজে যাবেন, কিন্তু যাওয়ার আগে বাড়ির মেয়ে নহরের একটি সুখী সংসার নিশ্চিত করে যেতে চান তিনি। সুখী সংসারের সুখী গৃহিণী হওয়ার পৃথিবীর সব থেকে মূল্যবান আর সম্মানের কাজ মনে করেন তিনি। সবার ভাগ্যে একটা সুখের সংসার তো আর জোটে না। তার সবচেয়ে বড় প্রমাণ তার নিজের বোনকে দিয়েই দেখেছেন সিরাজুল। মাঝে মাঝে তিনি ভাবেন, জুলেখার জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না। একটা সুস্থ স্বাভাবিক জীবন হওয়ার কথা ছিল তার। প্রাণোচ্ছলতায় মোড়া একটা সাংসারিক জীবন পাওয়ার কথা ছিল। কতটা আনন্দময় সময় হবার কথা ছিল সে পরিবারের জন্য। একটা সুন্দর ভবিষ্যৎ পাওয়ার কথা ছিল ভালোবাসার মানুষটার সাথে। অথচ হয়েছে তার উল্টো। হয়তো নিজের মনের এই দুর্গতির জন্য তারা নিজেরাও কিছুটা দায়ী। তখন এতটা কঠোর হওয়া ঠিক হয়নি তাদের, না হলে হয়তো জীবন আজ এমন হতো না। এসব ভাবতেই তার চোখের দৃষ্টি ঘোলাটে হওয়া শুরু করলো। তবে আনন্দমহলের বিগলিত তরল সে বাইরে আসতে দিতে চায় না, তাও নিজের সহধর্মিণীর সামনে। তাই নিজেকে অবিচল রাখলো শক্তভাবেই নিজের সামনে। হয়তো এই কারণেই বোনের রেখে যাওয়া সেই স্মৃতিটাকে মাথায় তুলে রাখেন ভাইরা। হয়তো পদ্মর সুখের সংসার দেখা হবে না সিরাজুলের। এতদিন কি সে থাকবে? হায়াত মরণ তো সব উপর আল্লাহর ইচ্ছে, কিন্তু নহর অন্তত তিনি থাকাকালীন এক সুন্দর সংসার হিসেবে উপহার দিয়ে যেতে পারবেন। ওটা ভিন্ন কথা। বেশিরভাগ মানুষ গৃহিণীদের 4 পয়সার দাম দেয় না আজকাল। সাদা পাঞ্জাবি পরিহিত এক ভদ্রলোক বসে আছে শেখ বাড়ির সোফায়। নাম তার জয়নাল হাওলাদার। লম্বা চওড়া চেহারার মানুষ তিনি। ফর্সা গায়ের রং, মাথার সবগুলো চুল পাক ধরে সাদা হয়ে গেছে। মুখের বচনভঙ্গি পরিষ্কার সাজানো, যেন প্রত্যেক কথার অতিমাত্রায় ভদ্রতা ছলকে ওঠে। আর হবেই বা না কেন, পেশায় একজন রাজনীতিবিদ ছিলেন এক সময়। শহরে বেশ নাম ডাকও ছিল তার এককালে। এখন অবশ্য ডাক্তারের নিষেধাজ্ঞা থাকার কারণে অবসরপ্রাপ্ত লাভ করে ঘরকোনো হয়ে সময় কাটায়। শেখ বাড়ির সাথে তার না হওয়া একটা সম্পর্ক আছে। না হওয়া মানে বলছি কারণ
আলো আর মাহাদের সম্পর্কটা এখনো দাঁড়িয়ে উপরে দড়ির উপরে ঝুলে আছে।